রাত 11টা। চুপি চুপি বাড়িতে ঢুকছি আমি। জানি সবাই ঘুমিয়ে পড়েছে, তবে সাবধানের মার নেই। কেউ দেখতে পাবে না এটা আমি মোটামুটি নিশ্চিত, কিন্তু এটাও জানি যে একজন এখন আমার জন্য জেগে আছে। তাকেই খুঁজছি ধীর পায়ে। দেউড়িটা পার হয়ে উঠোনে ঢুকলাম। হঠাৎ করে চোখ গেল পাশের পেয়ারা গাছটার দিকে। কিছু একটা নড়ছে, সেটার দিকে তাকিয়ে আমার ঘরটার দিকে হাঁটছি। হঠাৎ করে কিছু একটা ধাক্কা খেলাম। কে কে? ইস, ও তুই? আমি ছাড়া আর কে হবে? বাড়ি কি অবস্থা? ভালো না। তোকে বকতে বকতে জেঠু মাত্র ঘুমোলো, জেঠিমাও শুয়ে পড়েছে। তাহলে আমি ঘরে যাই। কিভাবে যাবি? কেন? দরজা দিয়ে। জেঠু তো দরজায় তালা দিয়ে রেখেছে। তাহলে জানালা দিয়ে। দরকার নেই, জেঠু জেগে যাবে। আমি তাহলে ইয়ামিনদের বাড়িতেই গিয়ে থাকি আজকে রাতটা। আরে দাঁড়া, কি হয়েছে? রাতে খেয়েছিস? আমি না সূচক মাথা নাড়লাম। দুপুরেও তো খাসনি। হুম, ইয়াসিনদের ওখানেই থাকবো। কোথাও যেতে হবে না, তুই আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। মাথাটা হেলিয়ে অবস্তিকার কথায় সায় দিয়ে ওর ঘরের দিকে পা বাড়ালাম। শরীরটা ক্লান্ত লাগছে খুব। কেন যে কাউসারের কথায় ফুটবল খেলতে গিয়েছিলাম। আব্বা রাত করে বাড়ি ফেরা একদম পছন্দ করে না, আর খেলাধুলা তো আরও না। ছোট চাচা বাড়িতে থাকলে কোনো ব্যাপার ছিল না, এ বাড়িতে উনিই শুধু আমার খেলার ফ্যান। আরও একজন আছে, অবস্তিকা, ছোট চাচারি মেয়ে। সবাই ছোট করে অবু বলে ডাকে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো অবস্তিকা। কি রে, শুয়ে পড়েছিস যে? খুব ক্লান্ত লাগছে খেলার সময় মনে জানিস। ছিল না? আজকে আমি ম্যাচ হয়েছি, টিলাটা গোল দিচ্ছি। রাখ তোর ম্যান অফ দ্য ম্যাচ, কই গিয়েছিলি সেটা বল। মাথায় নিচু করে জবাব দিলাম, বালি ঝড়ি। এত দূর হেঁটে গিয়েছিলি? তোর ফুপুর বাড়িতে কি উড়োজাহাজ চলে? একটা রিক্সাও তো পাওয়া যায় না, যাও এত রাতে। ওই, আমার ফুফু তোর কি হয় রে? আমারও ফুপু। তাহলে? তাহলে তাহলে কি? কিছু না। তোর অনুদের বাড়িতে থেকে গেলেই পারতি। অনু আমার ফুফুতো বোন, আর অবুর একমাত্র প্রতিদ্বন্দ্বী। আরে আমার কাছে কোনো টাকা ছিল না, খালি হাতে কি কোথাও যাওয়া যায়? ও, টাকা থাকলে যেতি। আরে না, এমনিতেই যেতাম না। পথে ফুপার সাথে দেখা হয়েছিল, উনিও যেতে বলেছিলেন, কিন্তু আমি কাজ আছে বলে চলে এসেছি। গেলেই তো পারতি, ফুপু ফুপাতো বোনের আদর খেয়ে আসতি। তোকে না 100 দিন না করেছি সব কথা বলবি না, তুই জানিস না আমার ব্যাপারে সব। আচ্ছা ঠিক আছে, গোসল করে আয় যা, আমি খাবার দিচ্ছি। দে, খুব ক্ষুধা পেয়েছে। কিরে, খোঁড়াচ্ছিস কেন? কিছু না, এই খেলতে একটু মুচকে গেছে আর কি। সবাই না না করে, তারপরও কেন করিস এসব? আমার ভালো লাগে। আমার যে কষ্ট হয়। যে তোর কষ্ট হয়? বারে, জেঠু যখন তোকে বকে, খাবার বন্ধ করে দেয়, জেঠিমা যখন আড়ালে কাঁদে তোর জন্য, তখন আমার ভালো লাগে। নিজেও তো কষ্ট পাস, না খেয়ে থাকিস। কি করব, পড়ালেখা শেষ, কোনো কাম কাজ তো নাই। তাছাড়া তুই আছিস তো, তুই থাকতে আমার কোনো চিন্তা নাই। তুই আছিস তো, আমি তোর কে? বেঞ্চি কেটে বলল আবু, তুই তো আমার সব, আমার ময়না পাখি, আমার টিয়া পাখি। হইছে, আর আলগা পিরিত দেখাইতে হবে না, যা গোসল করে আয়। হাতে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি ধরিয়ে দিয়ে বলল, অবন্তিকা, কি আলগা পিরিত? আমার কথা তোর কাছে আলগা পিরিত মনে হয়? বলে ওর দিকে তেড়ে এলাম। গেলি? ইস, কি বিচ্ছিরি গন্ধ। টয়লেটে গেলে দিতে গেছিলি নাকি? কি বললি তুই? এই একদম আমার কাছে আসবি না, ওয়াক। আমিও চলে আসলাম। টয়লেটে না গেলেও ঘাম আর কাঁদার কারণে শরীর থেকে ভালোই দুর্গন্ধ আসছে। তাছাড়া এই গরমে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে এসেছি। গ্রামের রাস্তায় এমনিতেই গাড়ি পাওয়া যায় না, তাও আবার রাতে। যাই হোক, আমি গেঞ্জি আর লুঙ্গিটা নিয়ে বাথরুমে ঢুকলাম। গ্রামের বাড়ি হলেও আমাদের বাথরুম ঘরের সাথে অ্যাটাচ করা। অবন্তিকার ঘরেও একটা আছে, আমি সেটাতেই ঢুকলাম। যদি উঠোনে একটা টিউবওয়েল আছে, আমি সেটাতে গোসল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এই মাঝরাতে সেখানে গোসল করাটা উচিত হবে না, তাতে আব্বা জেগে যেতে পারে। আর উনি জেগে গেলে আমার
দ্বাদশতম ঘন্টা বাজিয়ে দেবেন। তাড়াতাড়ি গোসল শেষ করে গেঞ্জিটা পরেই বেরোলাম বাথরুম থেকে। অবন্তিকা এর মধ্যেই খাবার বেডে বসে আছে। কি রে, গোসল শেষ? হুম। আচ্ছা, তোর পিছে ওটা কিসের দাগ? আরে কিছু না, খেলতে পা পিছলে পড়ে গিয়েছিলাম। এত বড় হয়েছিস, তোর খেলার শখটা এখনো গেল না। আমার বয়স কি মেসি নেইমারের থেকে বেশি? ওরা আর তুই, কেন, কি হয়েছে? ওরা মাঠে নামলে গোল পায় আর তুই ব্যথা পাস। আচ্ছা, তুই গেঞ্জির উপর দিয়ে পিছের দাগ দেখলে কেমনে? গেঞ্জির উপর দিয়ে দেখবো কেন? তুই যখন গেঞ্জি খুলতেছিস তখনই দেখছি। আমি কখন গেঞ্জি খুললাম? কেন, বাথরুমে গোসল করার সময়। তার মানে আমি যখন গোসল করছিলাম তুই তখন উকি মেরে আমার গোসল করে দেখছিলি? কি লুচ্চামাই আরে বাবা। কই, আমার দিয়ে কি দোষ? তুই বাথরুমে দরজা খুলে গোসল করতে গেলি কিসের জন্য? আমি তো সরল বুঝে গেছি, তাই বলে তুই আমার গোসল করা দেখবি? হ্যাঁ, আমার সব শেষ। আরে জাগাইস না, আমি তো দেখছি, আর তো কেউ দেখে নাই। আমি তো দেখছি। মুখ ভেঙে কথাটা বলে খেতে বসলাম। ওই, এটা তো তোর প্লেট। আমার খাবার কি তোর প্লেটে থাকবে? তোর খাবার মানে? কেন, আপনি জানেন না? আপনি দেরি করিয়া আসিলে আপনার আব্বা যান আপনার খাবার বন্ধ করিয়া দেন। তাই বলে তোর ঝুটা খাবার আমি খাবো? খেলে খা, না খেলে হাওয়া খা। তুই কি খাবি? আমি খাবো না, আমার খিদে নেই। খিদে নেই মানে? তুই না খেয়ে থাকবি? বলেই আরও একটা প্লেট খাবারটা দুভাগ করলাম, কারণ আমি জানি ও কিছুই খায়নি। সবটা খাবারই আমার জন্য রেখে দিয়েছে। চাচা চাচি যেহেতু বাড়িতে নেই, ও আমাদের এখানেই খায়, তাই আম্মু খাবার দিলে সেটা নিজের ঘরে এসে আমার জন্য রেখে দিয়েছে, কারণ ও জানে আজকে আব্বা আমার খাওয়া বন্ধ করে দিয়েছে। বললাম তো আমার খিদে নেই, তুই খা। তুই চুপ কর, আমি বলছি। তাই খাবি, খেতে না থাকলেও খাবি। ধমকের অনেকটা সুরেই বললাম। সে আর কিছু না বলে খেতে বসলো, কারণ ও জানে খাবার যতই অল্প হোক ও না খেলে আমিও খাবো না। শুধু বেড়বিড়ি করে বলল, বাবা, আমি কি তোর বিয়ে করাবো নাকি? কথাটা বলেই জিভে কামড় দিল অবন্তিকা। আমি বুঝতে পারছি ও লজ্জা পেয়েছে, তাই কথা না বাড়িয়ে খাওয়া শেষ করলাম। অবন্তিকা এমনিতেই কম খায়, তাই ওকে খাবার কম দেওয়া হয়েছে। বেশি নিতে গেলেই সবাই সন্দেহ করবে। যদিও আম্মা জানে আমার খাওয়া না হলে সেও খাবে না, কিন্তু আব্বার ভয়ে বেশি খাবারও দিতে পারেনি। আব্বা জানলেই চেঁচাবে। এমনিতেই খাবার কম, তার উপর দুজনে ভাগ করে খেয়েছি, ফলে আমার পেটে এখনো খিদে আছে। আমার মুখ দেখে অবন্তিকা সেটা ভালোই বুঝতে পারছে। এটাই হচ্ছে মেয়েদের একটা গুণ, এরা ভালোবাসার মানুষদের মুখ দেখেই বলে দিতে পারে কখন কি লাগবে। কি রে, পেট ভরেনি? মোটামুটি। বুঝছি, আর বলতে হবে না। তুই ঘাটে গিয়ে বস, আমি টেবিলটা গুছিয়ে তোর জন্য অন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি আর অপেক্ষা করছি অবন্তিকা খাবার নিয়ে আসবে, কিন্তু কি খাবার? কি আর হবে, বিস্কুট, কলা কিংবা কোনো পিঠা টিঠা হবে আর কি। এই তো এসে পড়েছে। ওর আসার টের পেয়ে আমি হেলান দিয়ে উঠে বসলাম। কিরে, খাবার কই? আনছি তো, চোখ বন্ধ কর। খাবার জন্য চোখ বন্ধ করতে হবে কেন? না করলে পাবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই ঠোঁটে একটা মিষ্টি ছোঁয়া পেলাম, পুরো 1000 মেগা ক্যালোরি। এটা কি হলো? আমার কাছে এটা ছাড়া আর কোনো খাবার নেই রে। তাহলে এটাই আর একটা দে, এটাতে কি পেট ভরে? ওই একটা পেয়ে লোভ বেড়ে গেছে না? দে না একটা, এমন করছিস কেন? খাওয়া শেষ হয়েছে, কথা না বাড়িয়ে এবার মামুন কিংবা ইয়াসিনদের ওইখানে গিয়ে থাক যা। আচ্ছা যা, আর খাবার দিতে হবে না, কিন্তু আমি এখানেই থাকবো। আমার সাথে আমার ঘরে। কেন, আমি তোর বর না? কালেমা পড়িয়ে কবুল বলে বিয়ে করিনি তো? কে? বরই তো, শুধু থিওরিটিক্যাল বর, মানে? খালি কাগজে পত্র বর। ও আচ্ছা, তাহলে প্র্যাকটিক্যাল হতে কতক্ষণ? তারা আজ তোকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। তুই একদম কাছে আসবি না। তুই বিয়ের সময় আমার আব্বার দেওয়া শর্ত ভুলে যাচ্ছিস কেন? তোর জন্যই তেমন শর্ট পেতে হলো। বিয়ের পরে বউকে ছেড়ে আলাদা থাকতে হবে। বউ যে আমার পরীক্ষা দেবে, তাহলে পরীক্ষার পরে বিয়েটা করলে কি হতো? অন্তত আমাকে বিবাহিত ব্যাচেলর তো থাকতে হতো না। তো সেদিনের পাগলামিটার জন্যই তো তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল। আমি যদি সেদিন ওই পাগলামিটা না করতাম, তাহলে এতদিনে তুই
তুই অনামিকার গলায় ঝুলে পড়তে চান্দু। আমি তোমারে চিনি না। তাই বলে তুই সবার সামনে জড়িয়ে ধরে চুমু খাবি? ইস, কি লজ্জা। ওই দিন ওটা না করলে সবাই বুঝতো কি করে তোর আর আমার সম্পর্ক কতটা গভীর? আর তুই তো নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছিলে। জীবনেও না। আরে কেউ যদি আমারে পছন্দ করে তাতে আমার কি দোষ? আমি কি পছন্দ করছি নাকি? ফুপু যেভাবে উঠে পড়ে লেগেছিল তোর সাথে তার মেয়ের বিয়ে দিতে, আমি পাগলামি না করলে বিয়ে তো এতদিনে হয়েই যেত। আরে পুপু আমার পছন্দ করেছে, কিন্তু আমি কি রাজি ছিলাম নাকি? তুই রাজি না থাকলেও তোর আব্বা ঠিকই বিয়ে দিয়ে দিত, আর তখন আমি জীবনের জন্য তোকে হারাতাম। আচ্ছা সত্যি যদি সেদিন অনামিকার সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে তুই কি করতি? কি করতাম মানে? আমি দুটো বিষের বোতল নিয়ে রেখেছিলাম। মরার জন্য একটা বোতলে যথেষ্ট, দুইটা কেন? একটা তোর জন্য, আগে তোর খাবারে বিষ মিশিয়ে তোকে মারতাম, তারপর নিজেও সেখানে বিষ খেয়ে তোর মুখে মরে পড়ে থাকতাম। এত ভালোবাসিস আমাকে? বাসি তো, আমার না হলে তুই আর কারো হতে পারবি না, তুই শুধু আমার। এত যখন ভালোবাসিস তাহলে প্র্যাকটিক্যাল না হোক অন্তত এক খাটে তো থাকতে পারি দুজনে। না পারি না, তুই উপরে ঘুমা, আমি নিচে ফ্লোরে ঘুমাবো। আর তাছাড়া আর তো মাত্র 3টা পরীক্ষা বাকি। বলে একটা বালিশ নিয়ে নিচে একটা মাদুর পেতে শুয়ে পড়লো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই করে তো ডাকতে পারিস একবার। এই শর্ত তুই দিয়েছিলি যে যতদিন আমরা সত্যিকারের স্বামী স্ত্রী না হতে পারি ততদিন আমরা আগের মতোই একে অপরকে তুই করে ডাকবো। শর্ত শর্ত? আচ্ছা শর্ত ছাড়া কি আর কিছু আসে না তোর মাথায়? না, আসে না। বেশি কথা না বলে এখন ঘুমা, সকালে উঠে আবার তোকে পড়তে বসাতে হবে। কিন্তু সকালে যদি আব্বা আমাকে তোর ঘরে দেখে তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। আরে দেখবো কিভাবে? আমি খুব ভোরে উঠে তোকে ডেকে দিব আর তুই বাইরে চলে যাবি। কিন্তু আব্বা যদি জিজ্ঞাসা সারা রাত করেছিলি তখন কি বলবো? বলবি আমি তোকে বলেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে একটা দরকারি নোট আনতে, যেটা পরীক্ষার জন্য খুব জরুরি, কিন্তু তার ভাইয়ের বিয়ে থাকায় সে রাতে আর তোকে আসতে দেয়নি। কিন্তু আব্বা এটা বিশ্বাস করবে কেন? আরে আমি আমার ফ্রেন্ডকে ফোন করে সব বলে দিয়েছি, সকালে এসে জেঠুর নাম্বারে ফোন করে সব বলে দেবে। বাবা, আমার জন্য এতটা ভাবিস তুই? আমি ভাববো না তো কে ভাববে? আমি তোর প্রথম এবং শেষ একমাত্র বউ। ঠিক বউ না, চাচাতো বউ। মানে? যেহেতু আমরা এখনো পরিপূর্ণ স্বামী স্ত্রী না সেহেতু তুই এখনো আমার চাচাতো বোন। আবার যেহেতু তোকে আমি কবুল পড়ে বিয়ে করেছি সেহেতু তুই এখন আমার সম্পূর্ণ বোন না, আমার বউ। তাই চাচাতো বোনের চাচাতো হার বউ সন্ধি করে চাচাতো বউ। তাহলে তো তুইও আমার চাচাতো বর। না, চাচাতো বর না, জ্যাঠাতো বর। জ্যাঠাতো বর? আমি তোর জ্যাঠাতো বর আর তুই আমার চাচাতো বউ।